শেখ হাসিনার পুনর্বাসন করার কোনো স্কোপ নাই, তার বিচার হতে হবে। এবং সে কিন্তু একটা অলিগার্ক তৈরি করেছিল, একটা লুটেরা তন্ত্র তৈরি করেছিল, আবার একটা ক্রিপ্টোক্রেসি তৈরি করেছিল। আপনারা জানেন, তারা বলতেছে যে নির্বাচনী সরকারই পারে দুই দেশের সম্পর্কের পরিস্থিতিটা স্বাভাবিক করতে। অর্থাৎ এটা তো রাজনৈতিক নেতৃবৃন্দের কথা বলবে, সেনাপ্রধান কেন বলে? এই প্রচ্ছন্ন একটা, আমি মনে করি এটা একটা হুমকি। কিন্তু বিগত 15 বছর আমরা যেটা দেখলাম, এটা হাসিনা নিজেই স্বীকারোক্তি করেছে যে আমি ভারতকে যা দিয়েছি ভারত সেটা মনে রাখবে। বাংলাদেশ সার্বভৌমত্ব ভারত তো অবশ্যই হুমকি, অবশ্যই হুমকি। এই কারণে যে সে তো চায় একটি করদ রাজ্য করতে, সে চায় সেবাদাস রাষ্ট্রে পরিণত, যেমনি ভাবে বিগত 15 বছর শেখ হাসিনার মাধ্যমে করেছে। দেশের জনগণ, আমরা পিন্ডির আধিপত্য ছেড়ে, পিন্ডিকে ছেড়ে আমরা দিল্লির দাসত্ব করব, এই মানসিকতা আমাদের ছিল না। শেখ মুজিবুর রহমান সরকার গঠন করে পরবর্তী একদলীয় শাসন ব্যবস্থা করেছে। সেখান থেকে তো ফ্যাসিস্টের জন্ম, সেখান থেকে তো গণতন্ত্রকে হত্যা করার জন্ম। যে কারণে আপনার এখানে আমি বলেছি, তিনি বাকশাল করে কিন্তু আত্মহত্যা, রাজনৈতিকভাবে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। এটা 75-এর 7ই নভেম্বর একটি মোড়, এরশাদ বিরোধী আন্দোলনের 90 পরিবর্তন একটি ইতিহাসের একটা বাক মোড়। সেখানে কিন্তু 3 জোটের রূপরেখা হয়েছিল, সেটাকে বাস্তবায়ন হয়েছিল? হয় নাই। যে নির্বাচন কমিশনার যেটা এসেছেন, এই সরকার যে নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছেন, তারা কি একটি পরীক্ষামূলক ভাবে, যেটা বলা হচ্ছে আগামীতে একটি স্থানীয় নির্বাচন দিয়ে তাদের অভিজ্ঞতা অর্জন বা দেশের সার্বিক পরিস্থিতি তারা বুঝতে পারে, এই ধরনের কোনো সম্ভাবনা আছে কিনা, এবং এটা যদি করা হয় আগামীতে জাতীয় নির্বাচনের আগে উপনির্বাচন, সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, বা এটা জাতির জন্য কতটুকু কল্যাণকর হবে? দেখেন, একটা কথা বলি, আপনি প্রথম প্রশ্নটা করছেন যে আমরা যে 71-এর যে যুদ্ধটা হয়েছিল, সেখানে আমি একটা হ্যাঁ, ভারতের জন্য করেছে কিনা, এখানে একটি কথা বলতে চাই। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাতে চাই, কিন্তু পাশাপাশি এটাও তো নির্মোহ অবস্থান থেকে যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে কি আসে যে পাকিস্তান 47 সনে যে জন্ম নেয়া পাকিস্তান যে হয়েছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এই দুই অংশে বিভক্ত পাকিস্তান একটি রাষ্ট্র, যেটা একটা কার্যকর হতে পারেনি, একটা বৈষম্য সৃষ্টি করেছিল আমাদের বিরুদ্ধে। সুতরাং আমাদের জনগণের ভিতর থেকে সেই চেতনা গড়ে উঠেছিল, স্বাধীনতার আকাঙ্ক্ষা গড়ে উঠেছিল 52-র ভাষা আন্দোলনের মধ্য দিয়ে, 52, 62, 69-এর মধ্য দিয়ে, যেটা একটা মুক্তিযুদ্ধের রূপ নিল। এখন এই ভারত তো এই সুযোগটা নেবেই, যেহেতু পাকিস্তান তার প্রতিবেশী রাষ্ট্র হিসাবে, শত্রু রাষ্ট্র হিসাবে তাদেরকে যদি দুর্বল করতে পারে কিংবা ভাঙতে পারে, তাহলে সেই সুযোগ তো তারা নিয়েছে। যদিও আমরা পাকিস্তানিদের, আমরা যেমনি ভাবে পিন্ডির আধিপত্য চাই নেই, আমরা যেমনি ভাবে বৈষম্যের শিকার হয়েছিলাম, সে কারণে আমরা স্বাধীনতা আমরা এনেছিলাম, কিন্তু এদেশের জনগণ, আমরা পিন্ডির আধিপত্য ছেড়ে, পিন্ডিকে ছেড়ে আমরা দিল্লির দাসত্ব করব, এই মানসিকতা আমাদের ছিল না। সুতরাং এইটা হলো আমাদের বাংলাদেশিদের কিংবা বাঙালিদের সেদিনকার মনের কথা ছিল। ভারত সেদিন আমাদেরকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, তার স্বার্থ তো একটা ছিলই। সেই স্বার্থটা হলো পাকিস্তানকে ভেঙে সেখানে দুর্বল করে দেওয়া, যাতে করে দুই থাকে। এবং আমাদের সেখানে আপত্তি নাই, বড় একটি বিষয়, যাতে করে এই পূর্ব পাকিস্তান থাকলে সেভেন সিস্টার বেশি ডিস্টার্ব হবে। সুতরাং এই বাংলাদেশকে যাতে তাদের সেবাদাস একটি রাষ্ট্র করা যায়, সেটা 71-এর পরে, যদিও এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবকে ধন্যবাদ দিতে হয় যে তিনি বললেন ইন্দিরা গান্ধীকে যে তোমার সেনাবাহিনী কবে যাবে, ও তার কারণে কিন্তু সেনাবাহিনী এখান থেকে চলে গিয়েছিল। কিন্তু তারপরে যে যারা সরকার চালিয়েছে, তারাও একটা ভারসাম্যের মধ্যে ছিল কম বেশি। কিন্তু বিগত 15 বছর আমরা যেটা দেখলাম, এটা হাসিনা নিজেই স্বীকারোক্তি করেছে যে আমি ভারতকে যা দিয়েছি ভারত সেটা মনে রাখবে। অর্থাৎ এইখানে মানে যেভাবে তারা, মানে আমরা সেবাদাসে পরিণত হয়েছিলাম, লেন্দুক দর্জির মতো একটি সরকারে রূপান্তরিত হয়েছিল। সিকিমের যে লেন্দুক দর্জির কাহিনী আপনি জানেন, সেটা বলতে গেলে অনেক সময় লাগবে। সুতরাং আজকে এই পরিবর্তন, তারা যে কারণে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে যেটা করেছিল, এখন তারা সেনাপ্রধান দিয়ে প্রচ্ছন্নভাবে তারা বলতেছে যে নির্বাচনী সরকারই পারে দুই দেশের সম্পর্কের পরিস্থিতিটা স্বাভাবিক করতে।
অর্থাৎ এটা তো রাজনৈতিক নেতৃবৃন্দের কথা বলবে, সেনাপ্রধান কেন বলে? এই প্রচ্ছন্ন একটা, আমি মনে করি এটা একটা হুমকি। তো যাই হোক, আমি জিও পলিটিক্যালি এখানে ভারতের সেনাবাহিনীর যতই এ কথা বলুক, বাংলাদেশে এই তরুণরা 24-এর গণ অভ্যুত্থানে যে যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, আমরা 71 আমাদের শেকড় এবং 24 আমাদের অস্তিত্ব, এবং আমরা 24-এ সেই অস্তিত্বে সেটার আকাঙ্ক্ষায় যেটা হয়েছে, আমরা বৈষম্য বিরোধী সমাজ যেমনি করব, আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদ কিংবা বাংলাদেশের সার্বভৌমত্বকে আমরা নিশ্চিত করব। আমরা চোখে চোখ রেখে ভারতের সাথে কথা বলবো, আমরা মর্যাদার সাথে কথা বলতে চাই। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ষড়যন্ত্রটা হচ্ছে, এটা ভবিষ্যতে আমাদের জন্য চ্যালেঞ্জ হবে। কিন্তু আমি মনে করি আমাদের এই তরুণরা যে অকাতরে প্রাণ দিয়েছে 24-এ, আমাদের পুলিশের গোলাম স্যার মিলন, আরেকটু সংযোজন করতে চাই আপনার কথার সাথে। বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য কি ভারত কোনো কারণে হুমকি? বাংলাদেশ সার্বভৌমত্ব ভারত তো অবশ্যই হুমকি, অবশ্যই হুমকি। এই কারণে যে সে তো চায় একটি করদ রাজ্য করতে, সে চায় সেবাদাস রাষ্ট্রে পরিণত, যেমনি ভাবে বিগত 15 বছর শেখ হাসিনার মাধ্যমে করেছে। এখন যদিও আওয়ামী লীগ 71-এর পর আমরা ভেবেছিলাম যে একটি ঐক্যের সরকার, জাতীয় ঐক্য সরকার হবে, জাতীয় সরকার হবে, কিন্তু সেদিন দেখলাম শেখ মুজিবুর রহমান সরকার গঠন করে পরবর্তী একদলীয় শাসন ব্যবস্থা করেছে। সেখান থেকে তো ফ্যাসিস্টের জন্ম, সেখান থেকে তো গণতন্ত্রকে হত্যা করার জন্ম। যে কারণে আপনার এখানে আমি বলেছি, তিনি বাকশাল করে কিন্তু আত্মহত্যা, রাজনৈতিক ভাবে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। এটা হলো আমার বিশ্লেষণ 75-এর 15ই আগস্টের ব্যাপারে। তো যাই হোক, আমি যেটা বলতে চাই যে ভারত সাথে আমাদের মর্যাদার সম্পর্ক থাকবে, আমরা জনগণের সম্পর্ক থাকবে, সরকারের সাথে সরকারের সম্পর্ক থাকবে। এখানে তারা সামরিক সেনা প্রধান দিয়ে কথা বলতে বুঝাতে চাচ্ছে, আমাদের সেনা প্রধানের সাথে সে কথা বলেছে স্কাইপিতে, আবার সে আজকে স্টেটমেন্ট যেটা করলো, এটা কোনোভাবেই সাধারণ মানুষের কাছে, একজন স্বাধীন দেশের মানুষ হিসাবে এটা আমরা স্বাভাবিকভাবে দিতে পারি না। এটা আমাদের অনুভূতিতে আঘাত লেগেছে, এটা আমাদের অস্তিত্বের সহ। তা আমি আরেকটা কথা বলেছি, নির্বাচন কমিশন আগামীতে স্থানীয় সরকার নির্বাচন করবে যে কথা, এটা সরকারের একটি অংশ থেকে বলা হয়েছিল। দেখেন, আমি একটা কথা বলতে চাই, আমরা 75-এর 7ই নভেম্বর একটি মোড়, এসব বিরোধী আন্দোলনের 90 পরিবর্তন একটি ইতিহাসের একটা মোড়, সেখানে কিন্তু 3 জোটের রূপরেখা হয়েছিল, সেটাকে বাস্তবায়ন হয়েছিল? হয় নাই। তারপর আপনারা যে তত্ত্বাবধায়ক সরকার যে গঠিত বিধানটা চালু হলো, 3টি ভালো নির্বাচন হয়েছে অপেক্ষাকৃত, যদিও অভিযোগ ছিল স্থূল কারচুপি, সূক্ষ্ম কারচুপি ইত্যাদি ইত্যাদি, কিন্তু অপেক্ষাকৃত ভালো নির্বাচন হয়েছে। কিন্তু সেই 3 জোটের রূপরেখা তো বাস্তবায়ন হয় নাই। তারপরে ধরেন এই 111-এ যেটা আমার ফজলুল ভাই বলে গেলেন, 111 সংস্কারের কথা ছিল, কিন্তু তারাও কিন্তু শ্রদ্ধার সাথে মানুষ কেন স্মরণ করে না, তারা যেটা করার কথা ছিল সেটা করতে পারে নাই। তা আমি বলবো এইবার যে সুযোগটা এসেছে, আচ্ছা আমানুল্লাহ ভাই আপনাকে একটি বলি, আমাদের এই স্বাধীনতার পর 54টি বছরে আমরা 71 গেল, তারপর গেল 75, তারপরে 90, তারপরে 111, তারপরে আসলো 2024। কত অকাতরে বলিদান, কয়টা আন্দোলন করতে হবে সারা জীবন। আমরা এই যে আন্দোলনগুলি দেখছি, জনগণের ফ্যাসিবাদ মুক্ত হতে, সার্বভৌম একটি গণতান্ত্রিক রাষ্ট্র করতে আর কত গণ অভ্যুত্থান আমাদেরকে প্রয়োজন হবে, আজকে এইটা আমাদের বিবেকের কাছে প্রশ্ন। 24-এর গণ অভ্যুত্থানের সর্বশেষ রক্তস্রাব, এই গণজাগরণ কি আমাদের শেষ গণজাগরণ হতে পারে না? এটা কি আমাদের শেষ অবস্থান হতে পারে না? তাই আমি আপনাকে বলবো, আপনি যে নির্বাচনের কথা বললেন, আপনি যেটা ফজলুল ভাইয়ের সময় বলছিলেন এরা পিছাচ্ছে, তবে আমি এই জায়গাটাতে ডক্টর ইউনূস নোবেল লরিয়েট, আমি তার প্রতি এখনো আস্থা রাখতে চাই, যদিও তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে পারেন নাই এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এখনো কন্ট্রোলে আনতে তো পারেন না, নিম্নগতি, এইটা তার দুর্বলতার জায়গা। আমি সেই তার স্ট্রং, যদি সোয়াট অ্যানালাইসিস করি, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এবং থ্রেট তো ভারত, অপরচুনিটি একটি সুন্দর সংস্কার বাংলাদেশ, এবং স্ট্রেংথ হলো ডক্টর ইউনূসের মতো একটা লোক আছে, উইকনেস হলো আমাদের মধ্যে সহনশীলতা নাই। সুতরাং আমরা সেই সহনশীলতা আর আমাদের মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন দরকার।
আমরা একটা সহনশীলতার জাতিতে পরিণত হতে চাই। সুতরাং আমি মনে করি এই যে বিএনপি যে নির্বাচনের কথা বলছে তারা বড় স্টেক হোল্ডার হিসেবে এটা করতেই পারে, কিন্তু যেখানে সে বলেছে ডিসেম্বর থেকে ইয়ে পর্যন্ত কি বলে জুনের ভিতর করবে, হ্যাঁ, তাহলে এই জায়গাটা তো যখন সংস্কার কমিশন এইগুলি দেবে, আপনি বলছেন যে তারা কি ক্ষমতায় থাকার জন্য করছে, আমি এই জায়গাটায় আপনার সাথে আমি একমত হতে পারলাম না। আমি বলতে চাই দেখি না, তারা তো যে জানুয়ারির ভিতর তো তারা সংস্কারগুলি কমিশনের রিপোর্টগুলি দিবে, টাইম বাড়িয়েছে, ঠিক আছে, সুতরাং টাইম বাড়িয়ে আমি তো বলি তাদেরকে 1 বছর সময় দিয়ে তারপরে নির্বাচন দিলে সেটা ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করা সম্ভব যদি আমরা ঐক্যমত্য করতে পারি। না হলে আমি আবার বলতে চাই আপনার মাধ্যমে, এদেশে কিন্তু আর যে কথা বললাম আর গণ অভ্যুত্থান চাই না, আমরা একটি বহুত্ববাদ একটা ইনক্লুসিভ সোসাইটি চাই। আজকে তাহলে পাল্টা প্রশ্ন করতে পারেন আপনি কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান? নো, আওয়ামী লীগের যে ফ্যাসিবাদে তাদের প্রথম বিচার হতে হবে, তারপর সংস্কার এবং নির্বাচন ওই ডেটের মধ্যেই, অর্থাৎ এই 26 জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই। সুতরাং এটা করা সম্ভব আমরা যদি ঐক্যমতে থাকি, এবং সেই ঐক্যমতে থাকলে তারপর ধরেন তাদের মধ্যে যদি ভালো লোক থাকে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন যেটা সাউথ আফ্রিকায় হয়েছিল সেরকম করে তাদের মধ্যে যারা ভালো লোক তারা সেখানে আসবে, কোনো আপত্তি নাই। সুতরাং এখানে শেখ হাসিনার পুনর্বাসন করার কোনো স্কোপ নাই, তার বিচার হতে হবে। এবং সে কিন্তু একটা অলিগার্ক তৈরি করেছিল, একটা লুটেরা তন্ত্র তৈরি করেছিল, এবং একটা ক্রিপ্টোক্রেসি তৈরি করেছিল, আপনারা জানেন। সেখানে কিন্তু আমি মনে করি যে সেখানে সে রাজনীতিবিদদের হাতে সে রাজনীতিটা রাখে নাই, সে তার নিজস্ব কিছু লোক দিয়ে কিন্তু দেশটাকে শাসন করেছে। সুতরাং আপনারা জানেন, শুধু তাই নয়, তার পরিবারের আজকে বিলাসবহুল সেই গাড়ি বলেন কিংবা জয়ের সম্পৃক্ততা পেয়েছে আমেরিকাতে, তার বিলাসবহুল 8টি গাড়ি এবং 5টি প্রতিষ্ঠানে জয় সম্পৃক্ত এফবিআই, এটা কিন্তু কোনো বাংলাদেশি নিউজ না, এটা এফবিআই থেকে তথ্যটা এসেছে। আপনি রেহানার মেয়ে টিউলিপ, সেখানকার আজকে তার পদ যায় অবস্থা, তার দুর্নীতি সন্ধান হয়েছে আজকে, তার সাথে যারা ছিল সেই। এবং আরেকটি তথ্য দর্শকদের উদ্দেশ্যে আপনার মাধ্যমে তুলে ধরতে চাই, জি, শেখ হাসিনার মেয়ে পুতুল, তার স্বামী কিন্তু এখনো দুবাইয়ে জেলে আছেন। জি, সেটা সেই সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময় উনি গ্রেফতার হয়েছিলেন, বিশাল অঙ্কের টাকা নিয়ে সেখানে উনি অ্যারেস্ট হয়েছিলেন দুবাইতে, এবং টাকা পাচারের সাথে সম্পৃক্ত ছিলেন, সেখান থেকে তিনি এখন পর্যন্ত জেলে। তো শেখ পরিবার যেখানেই গিয়েছে সেখানেই দুর্নীতি, এবং পুরো পরিবারটাই দুর্নীতির কারণে কিন্তু ধ্বংস হয়েছে। আমি তো আপনাকে আমান ভাই বললাম যে শেখ হাসিনা এবং তার পরিবারতন্ত্র, তার ক্রিপ্টোক্রেসি, তার যে অলিগার্ক তৈরি হয়েছিল তার মুষ্টিমেয় কিছু লোক দিয়ে, এদের বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না।